প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সাথে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। ওডিআই সিরিজ খেলতে শুক্রবার ঢাকায় আসছে অস্ট্রেলিয়া। শেষ হলো শন টেট অধ্যায়। টাইগারদের নতুন পেস বোলিং কোচ তালহা জুবায়ের। জাতীয় দলে ফিরেই লিপুর সমালোচনায় মোসাদ্দেক। প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের বিষয়ে জানালো আইসিসি, পর্যবেক্ষণ জমা হবে যথাসময়ে। শুক্রবার সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে হামজা জামালরা। পুরো দল নিয়ে থমাস ডুলির প্রথম অনুশীলন। জয় চোখ বাংলাদেশের। শনিবার ভারতের বিপক্ষে ফাইনাল। মারিয়াদের বিশ্রাম আর রিকভারিকেই গুরুত্ব দিচ্ছেন বাটলার। সাফের হ্যাট্রিক শিরোপা জেতার লক্ষ্য। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পথে বড় বাধা হবে চারটা দল। ব্রাজিলের হেক্সা মিশন সেলেসাওরা কাটাতে চায় 2 যুগের ট্রফি খরা। ক্রিকেটের খবর। শেষ হয়েছে বাংলাদেশ ডাগআউটে শন টেট অধ্যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য জাতীয় দলের পেস বোলিং কোচ হলেন তালহা জুবায়ের। 1.5 দশক পর ওয়ানডে সিরিজ খেলতে কাল ঢাকায় আসছে অজিরা। যে সফরের আগে ভেনিউ ও সার্বিক বিষয় তত্ত্বাবধানে হোম অফ ক্রিকেট পরিদর্শন করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার 2 সদস্যের প্রতিনিধি দল। 7 জুন থেকে মাঠের অনুশীলন শুরু করবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। চুক্তিটা ছিল 2027-এর নভেম্বর পর্যন্ত। তবে গুঞ্জনটা চাউর হচ্ছে গেল কদিন ধরেই। বাংলাদেশের থাকছেন না নাহিদ, শরীফুল, তাসকিনদের গুরু শন টেট। মাঝে বিসিবিকে না জানিয়েই আবেদন করেছেন ভারতের বেঙ্গল দলের পেস বোলিং কোচ হতে। পাকিস্তান সিরিজ শেষে ছুটি কাটাতে বর্তমানে পরিবারের কাছে রয়েছেন সাবেক এই অজি স্পিড স্টার। 7 জুন থেকে শুরু হওয়া আনুষ্ঠানিক অনুশীলনের আগেই যোগ দেওয়ার কথা ছিল তার। তবে পারিবারিক কারণে আর টাইগার ডাগআউটে ফেরা হচ্ছে না টেইটের, জানা গেছে তেমনটাই। শনের বিকল্প হিসেবে নিয়োগ দিতে তাই খুব একটা সময় নেয়নি বিসিবি। আপাতত অজিদের বিপক্ষে সিরিজের জন্য টাইগার সাবেক পেসার ও কোচ তালহা জুবায়েরকেই নিয়োগ দিয়েছে বোর্ড। গুঞ্জন আছে এই মেয়াদ বাড়তে পারে আসন্ন জিম্বাবুয়ে সিরিজ পর্যন্ত। বর্তমানে তালহা প্রাইম ব্যাংকের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে শুধুমাত্র তালহা জুবায়েরই নয়, স্বস্তির খবর আছে আরও। আপাতত এখনই বিসিবির হাই পারফরমেন্স ইউনিটে যোগ দিচ্ছেন না সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, বরং তিনি কাজ করবেন আসন্ন অস্ট্রেলিয়া সিরিজেও। এদিকে 2011 সালের পর ওয়ানডে সিরিজ খেলতে শুক্রবার ঢাকায় আসছে অস্ট্রেলিয়া। তবে তার আগেই হোম অফ ক্রিকেট পরিদর্শন ও পর্যবেক্ষণ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার 2 সদস্যের প্রতিনিধি দল। বৃহস্পতিবার সেরেই বাংলার আউটফিল্ড, ড্রেসিং রুম, নিরাপত্তা আর উইকেট সবকিছুই ঘুরে দেখেন তারা। এরপর 2 সদস্যের এই প্রতিনিধি দল যায় একাডেমি মাঠে। সঙ্গে ছিলেন বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস ও বোর্ডের লজিস্টিক কর্তারা। ঢাকায় পৌঁছে শুক্রবার বিশ্রামে কাটাবে অজি ওয়ানডে দল। শনিবার থেকে শুরু মাঠের অনুশীলন। হোম অফ ক্রিকেটের 9, 11 আর 14 জুন 3 ওয়ানডে। সমান সংখ্যক টি-20 সবগুলোই সাগরিকায়। আহবব রিমন, স্টার প্লে, ঢাকা। জাতীয় দলে ডাক পেয়ে সাবেক প্রধান নির্বাচকের করা মন্তব্য নিয়ে কথা বললেন মোসাদ্দেক হোসেন সৈকত। বললেন, আন্তর্জাতিক ক্যারিয়ারে দলে 3-4 জন অলরাউন্ডার নিয়ে বাংলাদেশকে খেলতে দেখেছেন বহুবার। নাম্বার 6 হিসেবে নিজেকে দলে প্রতিষ্ঠিত করতে চাওয়া মোসাদ্দেক নারাজ সাকিব আল হাসানের তুলনায়। প্রথমে ইতস্তত ভাব, তারপর সরল উত্তর। একজন অলরাউন্ডার দলে থাকলে আরেকজন খেলার জায়গা পাবেন না। সাবেক প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর করা এমন মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন মোসাদ্দেক হোসেন। একটা সময় থেকে শুরু করে আমরা অনেক দিন, এমন না যে 2-1টা ম্যাচের জন্য, অনেক ম্যাচের জন্য আমরা একসাথে 3-4 জন অলরাউন্ডার খেলেছি বাংলাদেশ টিমে। সো সেইটা আসলে আমি আসলে বিষয়টা একটু হতাশ ছিলাম। স্বাভাবিকভাবেই এটা যে কারো বেলায় হবে। সো ফাইনালি এখন যখন সেই অপরচুনিটি আসছে, আমি অবশ্যই চেষ্টা করব আমার সিলেক্টর থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ যেভাবে করে আমার উপর আস্থা রেখেছে সেটার প্রতিদান দেওয়া। বিশ্বকাপের আগে অফ ফর্মে ক্যাপ্টেন মিরাজ, নাম্বার 6 বিবেচনা করে 4 বছর পর জাতীয় দলের ডাক পেয়েছেন সৈকত। তবে সাকিব আল হাসানের জায়গায় নিজেকে মানতে নারাজ এই অলরাউন্ডার। যখন সাকিব ভাই খেলে, আপনি একটা এক্সট্রা ব্যাটসম্যান বা একটা এক্সট্রা বোলার আপনি খেলাইতে পারেন। উনি না থাকাতে এই অপরচুনিটি আমাদের জন্য কম। সো সেই ক্ষেত্রে যারা কিনা ওই রিপ্লেসমেন্টে যারা খেলতেছে তাদের জন্য প্রেশারটা অনেক বেশি, কারণ এটা আমাদের
আমি বলবো যে এটা আপনাদেরও একটু ইয়ে আছে যে আপনারা যখন মানে বলেন আর কি সাকিব ভাইয়ের সাথে অন্য একজনকে মিলাই ফেলতেছেন আসলে। সো সেইটা ঠিক কখনোই না, কারণ মানে ওনার মতো করে আসলে দুইটা ডিপার্টমেন্ট একই সাথে এভাবে করে হ্যান্ডেল করা এটা মানে ওয়ার্ল্ড ক্রিকেটে রেয়ার একটা ব্যাপার আর কি। 2022 সালের পর আবারও অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে জাতীয় দলের জার্সি গায়ে তুলবেন সৈকত। প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে সৈকতের পারফরমেন্সই তাকে মূলত জাতীয় দলে ফিরিয়েছে। এবার এই ফিরে আসাকে স্থায়ী করতে চান মোসাদ্দেক। সারা মাহবুব, স্টার প্লে। দুই প্রতিনিধির বাংলাদেশ সফর নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল আইসিসি। অ্যাডহক কমিটির বৈধতার প্রশ্নে নয়, বরং বিসিবির সাম্প্রতিক পরিস্থিতি ও উন্নয়ন পর্যালোচনা করতেই বাংলাদেশ সফর করেছেন দুই পরিচালক ডক্টর মোহাম্মদ এস এম মুসাজি ও তাভেঙ্গোয়া মুকুলানি। এদিকে আসন্ন বিসিবি নির্বাচন থেকে অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহাকে অপসারণের দাবিতে বিসিবির সামনে মানববন্ধন করেছেন ক্রিকেট প্রেমীরা। অ্যাডহক কমিটি লেড বাই আমাদের সাবেক অধিনায়ক স্বনামধন্য ক্রিকেটার তামিম ইকবাল, সেই কমিটিকে এখন পর্যন্ত তারা কোনো ধরনের স্বীকৃতি প্রদান করেনি। একজন আইনজীবী এই বিষয়ে একটি স্টেটমেন্ট দিয়েছে যেটি তো টোটালি অসত্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটি নিয়ে রীতিমতো সার্কাস চলছে। দুই পক্ষের আইনজীবী দাঁড়িয়েছেন মুখোমুখি। সাবেক বোর্ড সভাপতি বুলবুলের আইনজীবী বলছেন তামিমের কমিটিকে অনুমোদন দেয়নি আইসিসি। আবার এমন দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন বিসিবির আইনজীবীও। এসবের মাঝে আইসিসির দুই প্রতিনিধির বাংলাদেশ ভ্রমণ পরিস্থিতি করেছে আরও ঘোলাটে। অবশেষে পুরো বিষয়টা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক পরিস্থিতি ও উন্নয়ন পর্যালোচনা করতেই বাংলাদেশ সফর করেছেন পরিচালক ডক্টর মোহাম্মদ এস এ মুসাজি ও তাভেঙ্গোয়া মুকুলানি। গণমাধ্যমের প্রতিবেদন, মন্তব্য বা দাবি সম্পূর্ণ অনুমান নির্ভর বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। বাংলাদেশে এসে অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, সদস্য ফাহিম সিনার সঙ্গেও বৈঠক করেছেন আইসিসির দুই প্রতিনিধি। এছাড়াও কোঅপ সভাপতি মিঠুনের সঙ্গেও সাক্ষাৎ করেন তারা। আইসিসি থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, প্রতিনিধি দল তাদের অনুসন্ধান ও পর্যবেক্ষণ নির্ধারিত সময়ে আইসিসি বোর্ডের কাছেই জমা দেবে। এ বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করবেন না তারা। এদিকে আগামী বিসিবি নির্বাচন থেকে অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহাকে বহিষ্কারের দাবিতে ক্রিকেট বোর্ডের সামনে মানববন্ধন করেছে দেশের ক্রিকেট ভক্তরা। বিসিবি নির্বাচনী তফসিল ও ভোটার তালিকার বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তাই আগামী 7 জুন নির্বাচন নিয়ে থাকছে না কোনো অনিশ্চয়তা। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। সান মারিনোতে দলের সাথে অনুশীলন করেছেন হামজা চৌধুরী। 5 জুন ম্যাচের আগে পুরো দল নিয়ে এটাই ছিল কোচ থমাস ডুলির প্রথম অনুশীলন। নতুন কোচের পরিকল্পনায় খাপ খাইয়ে ইউরোপিয়ান দলের বিপক্ষে জয়ী চোখ বাংলাদেশের। মাত্র কমাস আগেই অনূর্ধ্ব দল থেকে জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন জায়ান। সিনিয়রদের সাথে যে খুব ভালোভাবেই মিশে গেছেন, ঘাড়ে খাওয়া চাপড় সেটা জানান দিল বেশ। সান মারিনোর সাথে ম্যাচের 3 দিন আগে পুরো দলকে মাঠের অনুশীলনে পেলেন কোচ থমাস ডুলি। দলের সাথে যোগ দিয়ে একবেলা বিশ্রামের পরই প্র্যাকটিস গ্রাউন্ডে মিস্টার চৌধুরী। হামজাকে সাথে নিয়ে এবার নিজের প্ল্যানিংটা সাজাচ্ছেন কোচ ডুলিও। খেলোয়াড়রাও উপভোগ করছেন নতুন কোচের ট্যাকটিক্স। উনি যতটুকু করাচ্ছে খুবই ভালো করাচ্ছে। ওনার প্র্যাকটিস অনেক এনজয় করতেছি। ওনার যে ফরমেশন বা ওনার যে ফিলোসফি, তো ওইটাকে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। বাদবাকিটা দেখা যাবে যে খেলার দিন বা এখন আমরা কতটা ভালো করতে পারি। র্যাঙ্কিংয়ের কোনো ইয়া না, কারণ অনেক ছোট টিমও অনেক সময় ভালো খেলে। আমরা চাবো যে যেহেতু আমাদের বাঙালি সাপোর্টাররা বেশি আসবে, তা আমাদের নিজের হোম মনে করে আমরা মাঠে নামবো। আর আমরা ইনশাল্লাহ ভালো খেলে জয় ছিনিয়ে নেব বাংলাদেশে। ইউরোপিয়ান দলের সাথে ম্যাচটা উপভোগ করে জিততে চায় বাংলাদেশ। তবে প্রতিপক্ষের র্যাঙ্কিং পেছনে হলেও হেয় করে দেখছেন না একেবারেই। ওরা সবসময় বড় বড় টিমের সাথে খেলে, তো এই কারণে হয়তো ওদের র্যাঙ্কিং একদম সবার লাস্টের দিকে। তো আসলে খাতা কলম দিকে চিন্তা করলে হবে না, দেখতে হবে যে ফিজিক্যালি যে ওরা মাঠে কেমন করে আর ওদের সাথে আমরা কেমন করতে পারি, সেটা নিয়ে আমরা ফোকাস করব। সান মেরিনোর র্যাঙ্কিংটা আসলে নিচের দিকে, বাট অ্যাজ এ টিম হিসেবে, ইউরোপিয়ান টিম হিসেবে যদি কাউন্ট করি, ওরা কাদের সাথে খেলে এটা ইম্পর্টেন্ট। সো ম্যাচটা একটা কম্পিটিটিভ ম্যাচ হবে ডেফিনেটলি, এবং এখানে র্যাঙ্কিং কোনো ব্যাপারই না। এখানে দিন শেষে যারা ভালো খেলবে, প্ল্যানে যারা এক্সিকিউট করতে পারবে, তারাই এগিয়ে যাবে এই ম্যাচে।
নভেম্বরে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু হচ্ছে এই সান মারিনো ম্যাচ দিয়েই। নতুন কোচ, আলাদা ঘরানার প্রতিপক্ষ, সব মিলিয়ে হামজা ডলিকে নিয়ে বাংলাদেশ ফুটবলের আরও একটা অধ্যায়ের শুরু হচ্ছে। সারা মাহবুব, স্টার প্লে। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে বিশ্রাম ও রিকভারিকেই গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। ভারতের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচকে সামনে রেখে আজ মাঠে অনুশীলন করেননি মারিয়া ঋতুপর্ণারা। গোয়া থেকে মুশফিকুর রহমানের রিপোর্ট। ভারতের গোয়ায় চলমান নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে টানা ম্যাচের ধকল কাটিয়ে উঠতে বুধবার খেলোয়াড়দের পূর্ণ বিশ্রাম দিয়েছেন কোচিং স্টাফরা। এদিন মাঠে কোনো অনুশীলন না করে দলীয় হোটেলেই সময় কাটান ফুটবলাররা। রিকভারি সেশন হিসেবে সকালে আইস বাথ সেশন সম্পূর্ণ করেন ফুটবলাররা। দিনের দ্বিতীয় ভাগে অনুষ্ঠিত হয় ভিডিও অ্যানালাইসিস সেশন ও দলীয় সভা, যেখানে ভারতের বিপক্ষে সব শেষ ম্যাচের বিভিন্ন দিক পর্যালোচনা করেন কোচিং স্টাফ আর ফুটবলাররা। ফাইনালকে সামনে রেখে কৌশলগত পরিকল্পনাও তুলে ধরা হয় ফুটবলারদের সামনে। আমরা গ্রুপ পর্যায়ে খেলেছি, সেই ম্যাচ আমাদের মেয়েরা লস করেছে। যে এটা আমরা লস বলবো না, সেটা থেকে আমরা কিছু শিখতে পেরেছি এবং ইন্ডিয়ার সাথে কিভাবে ম্যাচ খেলবো আমাদের মানে কোচিং স্টাফ এবং আমাদের যারা ম্যাচ অ্যানালাইসিস করে সেটা নিয়ে আমরা অনেক পর্যালোচনা করেছি এবং আগামীকাল আমাদের একটা সেশন আছে, সেই সেশনে আমরা এই কাজগুলো করব এবং ফাইনাল ইনশাল্লাহ ইন্ডিয়ার সাথে উইন করব ইনশাল্লাহ। ফাইনালের আগে বৃহস্পতিবার সকালে বাম্বলিম অ্যাথলেটিক্স স্টেডিয়ামে শেষ অনুশীলন করবে বাংলাদেশ। টুর্নামেন্টের শেষ প্রস্তুতিতে এখনও পুরো মনোযোগ পুরো দলের। 50-50 ম্যাচ, কারণ দুইটা টিমই ভালো টিম। হ্যাঁ, এখন যে টিম উজ্জীবিত থাকবে শিলি ভালো, মানে আমাদের দলে সবাই উজ্জীবিত আছে। সাফ নারী চ্যাম্পিয়নশিপ 2026-এর বহুল প্রতীক্ষিত ফাইনালে 6 জুন বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় স্বাগতিক ভারতের মুখোমুখি হবে লাল সবুজরা। টানা তৃতীয় শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামবে লাল সবুজের ফুটবল কন্যারা। মুশফিকুর রহমান, গোয়া, ভারত। দেশের ফুটবল প্রেমীদের মুখে মুখে এখন নেপালের বিপক্ষে ঋতুপর্ণা চাকমার গোলের প্রশংসা। কিন্তু গোলের চেয়েও বেশি আলোচনায় এসেছে গোলের ধরন, যার নাম অলিম্পিক গোল। কিন্তু এই অলিম্পিক গোল আসলে কি, কেন এমন নাম, আর কেনই বা একে ফুটবলের অন্যতম কঠিন গোল হিসেবে ধরা হয়? তানজিম ঐশীর রিপোর্টে থাকছে বিস্তারিত। কর্নার ফ্ল্যাগের পাশ থেকে ঋতুপর্ণার জাদু, কর্নার কিক থেকে নেওয়া শট সরাসরি জালে। নেপালের বিপক্ষে বাংলাদেশের পোস্টার গালের নামের পাশে অলিম্পিক গোল। কারো কারো মনে প্রশ্ন জাগতেই পারে, অলিম্পিক নয়, ঋতু তো গোল করেছেন সাফে, তাহলে গোলের নাম অলিম্পিক কেন? সহজ ভাষায় বলতে গেলে কর্নার কিক থেকে বল যদি সরাসরি প্রতিপক্ষের জালে ঢুকে যায় আর অন্য কেউ যদি স্পর্শ না করতে পারে, সেটাকেই বলা হয় অলিম্পিক গোল। কিন্তু এই গোলের নাম অলিম্পিক কেন? এর উত্তর অবশ্য লুকিয়ে আছে 102 বছর আগের ঘটনার মধ্যে। 1924 সালে প্যারিস অলিম্পিকে ফুটবলের স্বর্ণপদক জিতেছিল উরুগুয়ে। অলিম্পিকের পর এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা আর উরুগুয়ে। সে ম্যাচে আর্জেন্টিনার ফুটবলার চেসেরিও অনসারি কর্নার কিক থেকে সরাসরি গোল করেন উরুগুয়ের বিপক্ষে। গোলটা এসেছিল সদ্য অলিম্পিক চ্যাম্পিয়নদের বিপক্ষে, তাই স্প্যানিশ ভাষায় একে বলা হয় গোল অলিম্পিকো আর ইংরেজিতে অলিম্পিক গোল। অবশ্য শুরুর দিকে কর্নার থেকে সরাসরি গোল বৈধ কিনা তা নিয়ে বিতর্ক ছিল। পরে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড স্পষ্ট করেই জানিয়ে দেয়, কর্নার কিক থেকে সরাসরি গোল করা সম্পূর্ণ বৈধ। তবে বৈধ হলেও কাজটা কিন্তু মোটেও সহজ নয়, কারণ কর্নার থেকে নেয়ার জায়গাটা গোল পোস্টের সঙ্গে অনেকটাই তির্যক অবস্থানে থাকে। তার উপর বক্সের ভেতরে থাকে অসংখ্য খেলোয়াড়ের ভিড়, ফলে বলকে এমনভাবে ঘুরিয়ে আনতে হয় যাতে সেটা কাউকে স্পর্শ না করেই গোল লাইন অতিক্রম করে জালে ঢুকে যায়।
ফুটবলে সরাসরি কর্নার কিক থেকে গোল কতবার হয়েছে তার কোনো আনুষ্ঠানিক হিসেব নেই, কারণ ফিফা বা অন্য কোনো সংস্থা অলিম্পিক গোলের আলাদা পরিসংখ্যান সংরক্ষণ করে না। তবে এটা অত্যন্ত বিরল ঘটনা। পেশাদার ফুটবলের ইতিহাসে বহুবার অলিম্পিক গোল হয়েছে বলেই ধরে নেওয়া হয়, কিন্তু সঠিক সংখ্যাটা জানা যায়নি। আর ইন্টারন্যাশনাল ফুটবলে গুগলের ডাটাবেজে অনসারের প্রথম গোলের পর 1962 চিলি বিশ্বকাপে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে কলম্বিয়ার মার্কোস কোল আর একমাত্র নারী ফুটবলার হিসেবে 2 অলিম্পিকে যুক্তরাষ্ট্রের মেগান রাপিনোর অলিম্পিক গোলের কথাই উল্লেখ আছে। আর এবার সেই কঠিন কাজটাই করে দেখিয়েছেন বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা, গড়েছেন ইতিহাস। তানজিম ঐশী, স্টার প্লে। আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে কাটা হয়ে দাঁড়াবে 4টা দল। কেউ চিরপ্রতিদ্বন্দ্বী, কারো আবার রয়েছে পুরনো হিসাব। এই 4টা দল হলো স্পেন, ব্রাজিল, ফ্রান্স আর ইংল্যান্ড। মেসিদের জন্য কেন এই টিমগুলো থ্রেট? রহমান পেয়ারের এক্সপ্লেইনার। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে, কিন্তু ইতিহাস বলছে এই আসরে সিংহাসন পাওয়ার চেয়ে সিংহাসন ধরে রাখা অনেক বেশি কঠিন। গত 64 বছর ধরে ফুটবল বিশ্বকাপে একটা অভিশাপ তাড়া করে বেড়াচ্ছে দলগুলোকে। কোনো দলই পরপর দুবার বিশ্ব জয় করতে পারছে না। 1962 সালে পেলে, গারিনচার, ব্রাজিলের পর আর কেউ এই কীর্তি করতে পারেনি। লিওনেল মেসি কি পারবেন? বিশ্বের বেশ কয়েকটি শক্তিশালী ফুটবল দল চায় না লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের শেষটা আরেকটা বিশ্বকাপ দিয়ে শেষ হোক। মেসি ও তার দলকে রুখে দেওয়ার মতো সব অস্ত্র ও প্রস্তুতি তাদের রয়েছে। আবারও বিশ্বকাপ জিততে মেসিকে 4টা দলের দেয়াল ভাঙতে হবে। স্পেন, পুরনো দর্শন, নতুন প্রাণ। যদি এমন কোনো দল থাকে যা একাধারে বর্তমান এবং ভবিষ্যতের প্রতীক, তবে সেটা হলো স্পেন। স্পেন একটা এমন দেশ যেখানে ফুটবল দর্শনের মতো শেখানো হয়। ছোট থেকে বাচ্চারা শেখে বল নিজের কাছে রাখো, প্রতিপক্ষকে দৌড়াও, ক্লান্ত করো, তারপর মারো। এই দর্শন 2008 থেকে 2012 পর্যন্ত দুনিয়া জয় করেছিল। তারপর একটা সময় এলো যখন পৃথিবী সেই দর্শনের উত্তর খুঁজে পেয়ে গেল এবং স্পেন হারতে শুরু করলো। কিন্তু 2024 ইউরোতে স্পেন আবার ফিরল। শুধু ফিরলই না, নতুন চেহারায় ফিরল। সেই নতুন চেহারার নাম লামিনে ইয়ামাল। 18 বছর বয়স, বল পায়ে যখন একা একা রক্ষণ চিরে ঢুকে পড়ে, তখন দর্শক শুধু চেয়ে থাকে সে কি করবে পরের মুহূর্তে, সেটা কেউ আঁচ করতে পারে না। বর্তমান স্পেন টিমে কোনো একক দুর্বল জায়গা নেই। রক্ষণ শক্ত, মাঝমাঠ চালাক, আক্রমণ দ্রুত। লাফুয়েন্তে একটা এমন দল বানিয়েছেন যেটা গোছানো কিন্তু অনুমানযোগ্য নয়। আর্জেন্টিনার বিপক্ষে স্পেন মাঠে নামলে 2টা ফুটবল দর্শনের লড়াই হবে। একদিকে মেসির সৃজনশীলতা, অন্যদিকে ইয়ামালের ম্যাজিক। এই লড়াইয়ে কে টিকবে সেটা বলার ক্ষমতা কারোই নেই। ফ্রান্স ক্ষত এখনো সারেনি। কাতারের ফাইনাল শেষ হওয়ার পর এমবাপে মাঠে বসে পড়েছিলেন। চারপাশে আর্জেন্টিনার উৎসব, তিনি একা ছিলেন স্থির। সেদিন এমবাপে 3টা গোল করেছিলেন, তবুও হেরেছিলেন। ফুটবলের ইতিহাসে হার জিতের এর চেয়ে নিষ্ঠুর গল্প কমই আছে। 4 বছর পেরিয়ে গেছে, সেই ক্ষতটা গেছে না, পেকে আরও গভীর হয়েছে। কারণ ফ্রান্স জানে তারা সেদিন জিততে পারত। এমবাপে জানেন তিনি সেদিন নিজের সেরাটা দিয়েছিলেন, তবুও মেসির কাছে হেরেছেন। দিদিয়ের দেশম এখনও হেড কোচ, মূল কাঠামো অটুট। আর যে দল একটা ব্যক্তিগত পরাজয়ের বোঝা বুকে নিয়ে মাঠে নামে, সে দলকে শুধু ফুটবল দিয়ে হারানো যায় না, মনোবল দিয়েও হারাতে হয়। ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনা এমন এক দলের মুখে পড়বে যারা প্রতিটা গোলের পেছনে একটা পুরনো হিসাব চুকিয়ে দেওয়ার স্বাদ খুঁজবে। এই ধরনের দলকে সহজে ভাঙা যায় না। ব্রাজিল সিংহাসন ফিরে পেতে মরিয়া।
2002 সালে রোনালদো ফাইনালে 2টো গোল করেছিলেন। সেই রাতে ব্রাজিল 5বার বিশ্বকাপ জিতেছিল। তারপর থেকে 24 বছর কেটে গেছে। 5 বারের চ্যাম্পিয়ন সেই দেশ 2 দশকেরও বেশি সময় ধরে বিশ্বকাপ ট্রফি ছাড়া বসে আছে। এই যন্ত্রণাটা ব্রাজিলের প্রতিটা সমর্থকের বুকে পাথরের মতো চেপে পড়ে আছে। এই পাথরটা সরাতে তারা নিয়ে এসেছে কার্লো আনচেলত্তিকে। রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুম যিনি হাতের মুঠোয় রেখেছিলেন, চ্যাম্পিয়ন্স লিগ যিনি 5 বার জিতেছেন, তিনি এখন হলুদ সবুজ জার্সির ভার কাঁধে নিয়েছেন। দলে আছেন নেইমার, ভিনিসিয়াস সহ এক ঝাঁক তারকা। আর্জেন্টিনার জন্য ব্রাজিল ম্যাচ আর 10টা ম্যাচের মতো না, এটা অহংকারের লড়াই। দুই দেশের সমর্থকেরা একে অপরকে যেভাবে দেখে সেটা ফুটবলের বাইরে চলে যায়। এই ম্যাচে হারলে পরাজয় শুধু মাঠে থাকে না, ঘরে ঘরে, রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়ে। খেলোয়াড়দের প্রতিভা, গৌরবময় ইতিহাস, আর্জেন্টিনার জন্য ব্রাজিলের চেয়ে বড় হুমকি আর খুব কম দলই হতে পারে। ইংল্যান্ড 60 বছর ধরে একটাই স্বপ্ন। ইংল্যান্ডের কষ্টটা আলাদা ধরনের। ফ্রান্সের আছে প্রতিশোধের ক্ষুধা, ব্রাজিলের আছে হারানো রাজত্ব ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা। কিন্তু ইংল্যান্ড অপেক্ষা করছে একটা জিনিসের জন্য, যেটা তারা শেষবার পেয়েছিল 1966 সালে ঘরের মাটিতে। 6 দশক প্রজন্মের পর প্রজন্ম জন্মেছে, বড় হয়েছে, বুড়ো হয়েছে, বিশ্বকাপ ট্রফিটা দেখেনি। 2024 ইউরো ফাইনালে পৌঁছেছিল ইংল্যান্ড, শেষ ধাপে হেরেছে। সেই হারটা অন্য রকম শিক্ষা দিয়েছে। শেষ মুহূর্তে চাপটা কেমন হয় সেটা শিখে নিয়েছে পুরো দল। টমাস টুখেলের আগমনে নতুন বাতাস এসেছে। হ্যারি কেইন এখনো আছেন, যন্ত্রের মতো গোল করেন, ক্লান্তি বোঝেন না। এই দলে প্রতিভার অভাব নেই, যা ছিল না সেটা ছিল অভিজ্ঞতার শিক্ষা। সেটাও এখন আস্তে আস্তে জমছে। ইংল্যান্ড ও আর্জেন্টিনার জন্য বড় ধরনের থ্রেট হবে। একদিকে 38 বছরের এক জাদুকর, যার পায়ে এখনো সেই পুরনো আগুন জ্বলছে। অন্যদিকে স্পেনের তারুণ্য, ফ্রান্সের প্রতিশোধ, ব্রাজিলের মরিয়া অপেক্ষা, ইংল্যান্ডের 60 বছরের তৃষ্ণা। রহমান পেয়ার, স্টার প্লে। ব্রাজিলের হেক্সা মিশন, আনচেলত্তির 26 সদস্যের স্কোয়াড। সেলেসাওদের এবারের মিশনটা 2 যুগের ট্রফি ঘোড়া কাটানোর। ডাগআউটে মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি আর স্কোয়াডে তারুণ্য আর অভিজ্ঞতার মেলবন্ধন। দীর্ঘ 24 বছরের খরা কাটিয়ে সেই কাঙ্ক্ষিত মিশন হেক্সা। জুলেরিমে আর ওয়ার্ল্ড কাপ সব মিলিয়ে 5খানা ট্রফির মালিক সেলেসাওরা। আবার ট্রফি সামলাতেও ব্যর্থ তারা। আজও অবধি লাপাত্তা জুলেরিমে ট্রফি। 2002-এর পর ব্রাজিলকে আবারও সেই ট্রফি জয়ের স্বাদ দিতে ছক আঁকছেন কোচ কার্লো আনচেলত্তি। আনচেলত্তির এই দলে সবচেয়ে বড় চমক নেইমার জুনিয়র। ইনজুরির দীর্ঘ অন্ধকার গলি পেরিয়ে নিজের 4র্থ বিশ্বকাপ খেলতে দলে ফিরেছেন এই মহাতারকা। তবে কেবল নেইমার নন, চোখ থাকবে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র, বার্সেলোনার রাফিনিয়া আর 19 বছর বয়সী বিস্ময় বালক এনরিক, যার কিনা এই টুর্নামেন্ট দিয়ে বিশ্বমঞ্চে অভিষেক হতে যাচ্ছে। ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি আলিসন বেকার আর এডারসন, বিশ্বের সেরা 2 গোলকিপার। ডিফেন্সে আর্সেনালের গ্যাব্রিয়েল ম্যাগলিয়াইজ আর পিএসজির মার্কিনিউজের জুটি যে কোনো স্ট্রাইকারের জন্য আতঙ্ক। আর আক্রমণ ভাগে ভিনিসিয়াস, রাফিনিয়া, মাথিউস কুইয়া আর এনরিকদের গতি অপোনেন্টের ডিফেন্স ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সম্প্রতি প্রস্তুতি ম্যাচে পানামাকে 6-2 গোলে উড়িয়ে দিয়ে নিজেদের গোল স্কোরিং সামর্থ্যের প্রমাণও দিয়েছেন তারা। তবে মুদ্রার ওপিঠে ব্রাজিলের সবচেয়ে বড় চিন্তার কারণ তাদের ফুলব্যাক পজিশন। দানিলো বা আলেক্সান্দ্রোরা অভিজ্ঞ হলেও আধুনিক ফুটবলের কাউন্টার অ্যাটাক রোখার মতো গতি বা ওভারল্যাপিং সামর্থ্য এখন তাদের কিছুটা কমেছে। এছাড়া কাসেমিরোর অফ ফর্ম আর মাঝ মাঠে ব্রুনো গিমারেজের সাথে প্রপার কম্বিনেশনের অভাব ভোগাতে পারে সেলেসাওদের। আনচেলত্তির দলের মূল পরীক্ষা হবে ট্রানজিশন পিরিয়ডে, অর্থাৎ অ্যাটাক আর ডিফেন্সে দলকে ব্যালেন্স করা, নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখা। তাহলে
2026 বিশ্বকাপ জেতার সম্ভাবনা কতটুকু ব্রাজিলের? ফুটবল বিশ্লেষকদের মতে ফ্রান্স, আর্জেন্টিনা আর ইংল্যান্ডের পাশাপাশি এবারের ব্রাজিল দলটাও শিরোপার দাবিদার। গ্রুপ সিতে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি আর স্কটল্যান্ড। শক্তির বিচারে গ্রুপ পর্ব অনায়াসেই পার হয়ে যাওয়ার কথা সেলেসাওদের। তবে নকআউট পর্বে ইউরোপের হাইপ্রেসিং ফুটবলের বিপক্ষে আনচেলত্তির কৌশল কতটা কার্যকর হয় তার উপরই নির্ভর করছে ব্রাজিলের ট্রফি জয়ের ভাগ্য। কার্লো আনচেলত্তি নিজেই স্কোয়াড ঘোষণার আগে বলেছেন তারা এমন একটা দল তৈরি করতে চায় যেটা নিখুঁত হবে কিন্তু রেজিলিয়েন্ট হবে। আর এই রেজিলিয়েন্সে ভর করেই মরক্কোর বিপক্ষে নিউ জার্সিতে মিশন শুরু করবে সেলেসাওরা। ডায়না জারিন, স্টার প্লে। বিনা টিকিটে একসাথে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে পারবে বাংলাদেশি ফ্যানরা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকা ফুটবল ফিয়েস্তা আয়োজন করছে হাউস ও অ্যাথলেটিক স্পোর্টস কেয়ার। বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে জানানো হয় আগামী 9 জুন রাজধানীর একটি হোটেলে শুরু হবে এই আয়োজন। এতে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, জাতীয় দলের বর্তমান ও সাবেক ফুটবলার সহ ক্রীড়া ও বিনোদন অঙ্গনের তারকারা। অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হবে 2003 সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে। বিশ্বকাপ উপলক্ষে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখানোর উদ্যোগ নিয়েছে আয়োজকরা। দর্শকদের জন্য থাকছে বিশেষ ফ্যান জোন, যেখানে থাকবে ফুটবল ভিত্তিক নানা আয়োজন। আয়োজকদের আশা এই উদ্যোগ বিশ্বকাপের উন্মাদনাকে ছড়িয়ে দেবে সারা দেশে। ফিফা বিশ্বকাপ মানেই শুধু ফুটবল নয়, বরং নতুন শহর, নতুন সংস্কৃতি আর অসাধারণ সব স্টেডিয়ামের গল্প। 2026 বিশ্বকাপকে ঘিরে 3 দেশের 16টি ভেনিউ এখন প্রস্তুত বিশ্বের নজর কাড়তে। স্টার প্লের বিশেষ আয়োজন দ্য গ্রেট 16-এ আজ আমরা যাব যুক্তরাষ্ট্রের হিউস্টনে, জানবো আসরের অন্যতম আকর্ষণীয় ভেনিউ এনার্জি স্টেডিয়ামের গল্প। বাইরে থেকে দেখলেই মনে হবে যেন ভবিষ্যতের কোনো স্পেস অ্যারেনা, আর ভেতরে ঢুকলে সাক্ষী হবেন আমেরিকার সবচেয়ে আধুনিক এক স্পোর্টস ভেন্যুর। নাম তার এনার্জি স্টেডিয়াম। চলুন আজ ঘুরে দেখি হিউস্টনের এই বিশ্বকাপ দুর্গকে। সাথে আছি আপনাদের ভেন্যু গাইড তানজিম ঐশী। বিশ্বকাপের আলো এবার ঝলমল করবে টেক্সাসের হৃদয়ে, সেই মহাযজ্ঞের অন্যতম মঞ্চ এনার্জি স্টেডিয়াম। চলুন এখন আমরা ঢুকে পড়ি এই অসাধারণ স্টেডিয়ামের গল্পে। 2002 সালে যাত্রা শুরু করা এই ভেন্যু তৈরি করতে খরচ হয়েছিল প্রায় $35 কোটি। প্রায় 72,000 দর্শক একসাথে খেলা দেখতে পারেন এই স্টেডিয়ামে বসে। যদিও 2008 সালে হ্যারিকেন আইকেনের আঘাতে স্টেডিয়ামের ছাদের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এটা ছিল NFL এর ইতিহাসের প্রথম স্টেডিয়াম যেখানে বসানো হয়েছিল রিট্র্যাক্টেবল ছাদ। মানে চাইলেই ছাদ খুলে আকাশ দেখা যাবে, আবার কয়েক মিনিটে পুরো স্টেডিয়াম ইনডোর অ্যারেনায় পরিণত হবে। আর এই ছাদটা যেন স্টেডিয়ামের প্রাণ। বিশাল কাপড়ের তৈরি দুটো প্যানেল মাঝখান থেকে সরে যায়, আবার পুরো স্টেডিয়াম খুলতে বা বন্ধ করতে সময় লাগে মাত্র 7 মিনিট। ভাবুন তো, এক মুহূর্তে খোলা আকাশের নিচে ফুটবল, আর পরের মুহূর্তেই সম্পূর্ণ আবদ্ধ আধুনিক অ্যারেনা। সত্যি বলতে প্রযুক্তির সৌন্দর্য কাকে বলে সেটা এখানে না আসলে বোঝা যায় না। এই স্টেডিয়ামটা কিন্তু পুরো একটা স্পোর্টস কমপ্লেক্সের অংশ। এখানকার এনার্জি পার্কের ভেতরে আছে বিখ্যাত অ্যাস্ট্রোড্রোম সহ আরও বেশ কয়েকটা ভেন্যু। আর এই পুরো জায়গাটা যেন টেক্সাসের স্পোর্টস কালচারের হৃদস্পন্দন। স্টেডিয়ামের ভেতরের সুযোগ সুবিধাও এক কথায় রাজকীয়। 7,000-এর বেশি ক্লাব সিট, 186টা বিলাসবহুল সুইট, অসংখ্য লাউঞ্জ, বার, সবকিছু মিলিয়ে দর্শকদের অভিজ্ঞতাকে একদম প্রিমিয়াম পর্যায়ে নিয়ে যাবে। এমনকি এখানে বিশাল কনসার্টও হয় নিয়মিত। বিশ্বখ্যাত গায়িকা টেইলর সুইফটের এরাস ট্যুর চলাকালে একসময় স্টেডিয়ামের নাম বদলেই রাখা হয়েছিল টেইলরস ভার্সন। আর 2024 সালের ক্রিসমাস গেম ডেতে পারফর্ম করেছিলেন বিয়োন্সে। আরেকটা মজার তথ্য বলি, এই স্টেডিয়ামে একসময় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডিজিটাল ভিডিও বোর্ড বসানো হয়েছিল। অর্থাৎ আপনি স্টেডিয়ামের যে কোনো প্রান্তে বসুন না কেন, ম্যাচের প্রতিটা মুহূর্ত চোখ এড়াবে না। এই মাঠ শুধু ফুটবলের জন্যই বিখ্যাত না, বরং আমেরিকার বড় বড় ঐতিহাসিক স্পোর্টস মোমেন্টের সাক্ষী। এখানেই হয়েছিল সুপার বোল 38 আর ঐতিহাসিক সুপার বোল LI। এছাড়াও রেসলমেনিয়া, কলেজ ফুটবল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ,
সব মিলিয়ে স্টেডিয়াম যেন আমেরিকান স্পোর্টস কালচারের এক বিশাল প্রতীক। তবে বিশ্বকাপের সময় এই স্টেডিয়ামকে নতুন এক পরিচয় দেখা যাবে। ফিফার নিয়ম অনুযায়ী তখন এর নাম হবে হিউস্টন স্টেডিয়াম। এখানে অনুষ্ঠিত হবে 5টা গ্রুপ পর্বের ম্যাচ, একটা রাউন্ড অফ 32 আর যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে জমজমাট একটা রাউন্ড অফ 16-এর ম্যাচ। 2026 বিশ্বকাপে যখন পৃথিবীর সেরা ফুটবলার এ মাঠে নামবেন, তখন হিউস্টনের এই গর্বের স্টেডিয়ামেও হয়ে উঠবে কোটি কোটি মানুষের স্বপ্ন আর উন্মাদনার অংশ। খেলাও থামবে না খবরও, কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো প্রতিদিন ঠিক দুপুর 1টা আর রাত 8টায়। টিল দেন, স্টে উইথ স্টার প্লে।